এসএসসি চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে গতকাল রাত থেকেই সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল থেকে সেই ছবি আপনাদের প্রতি মুহূর্তে তুলে ধরছি। স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তারা বৈঠক করেন। ঠিক কি অবস্থানে রয়েছেন এই মুহূর্তে চাকরি প্রার্থীরা, তারা কি বলছে, তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, শিক্ষামন্ত্রী কি বলেন এবং চাকরি প্রার্থীরা তারাই বা কি বলছেন এখন? দেখো, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কার্যত কিন্তু কোর্টের ঘরেই বলটি ঠেলে দিল। অর্থাৎ আদালতের রায় এখনো বেরোয়নি, ফলত আদালতের রায় বেরোনো না পর্যন্ত রাজ্যের তরফে এখনো পর্যন্ত কিছু করণীয় নেই। কিন্তু তিনি এটাও জানিয়েছেন যে কোর্টের রায় বেরোলেই শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেওয়া হবে, এমনকি 10 দিনের মধ্যেই পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেওয়া হবে উচ্চ প্রাথমিকের। কিন্তু অন্যদিকে যারা আন্দোলনকারী চাকরি প্রার্থী, যারা গতকাল দুপুর থেকে আন্দোলন শুরু করেছেন এবং তারা জানিয়ে দিয়েছেন যে কোর্টের রায় না বেরোনো পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। অর্থাৎ কার্যত পরোক্ষভাবে এসএসসির উচ্চ প্রাথমিকের ছাত্র প্রার্থীরাও কোর্টের উপরেই বল ঠেলে দিলেন আন্দোলনের জন্য। অর্থাৎ রাজ্যের তরফে কিছু করার নেই, সেটা অনেকটাই বোঝাতে সক্ষম হয়েছেন শিক্ষামন্ত্রী এবং আধিকারিকরা এসএসসি চাকরি প্রার্থীদের। অন্যদিকে এসএসসি চাকরি প্রার্থীরা তারাও কিন্তু এবার দাবি জানাচ্ছেন আজকের বিকেলের আলোচনার পর যে আদালতের রায় না বেরোনো পর্যন্ত তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। অর্থাৎ এখন আদালত কবে রায় দেয় সেদিকেই এখন তাকিয়ে, কেননা রাজ্য সরকারও জানিয়েছে এসএসসি চাকরি প্রার্থীদের দাবি যে উচ্চ প্রাথমিকের মামলার ইতিমধ্যেই শুনানি পর্ব শেষ, মামলা এখন অর্ডার এখন রিজার্ভে রয়েছে। বিচারপতির কিছু তথ্য প্রয়োজনীয়তা ছিল এবং সেই তথ্য প্রয়োজনীয় বিষয় নিয়েও এসএসসি এবং রাজ্যের তরফে তথ্য জানানো হয়েছে। ফলত এখন উচ্চ প্রাথমিকের মামলার নিষ্পত্তি বা রায় না বেরোনো পর্যন্ত আন্দোলন চলবে চাকরি প্রার্থীদের, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারীরা। পাল্টা শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন কোর্টের রায় বেরোক, তারপর রাজ্যের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ সোমরাজ। বিষয়টি আদালতের বিবেচনাধীন। আদালত যেদিন রায় দেবে, যে কায়দায় রায় দেবে, সেই রায় এসএসসিকে বলেছি সেই রায়ের কপি জোগাড় করে যত দ্রুত সম্ভব সেই রায়ের ভিত্তিতে ব্যবস্থা নিতে। কথা হলো ওনাকে আমরা বললাম যে দ্রুত রায় ব্যাপার করার জন্য উনি একটু কোর্টকে জানান। উনি বলেছেন আমরা জানাচ্ছি, এবং আমরা বলেছি রায় যতক্ষণ না হচ্ছে আমরাও বসে আছি, শান্তিপূর্ণ অবস্থান করছি। এবং সিট আপডেটের যে দাবি আমাদের ছিল সেটা উনি বলেছেন কোর্টে জানানো আছে, কমিশনের পক্ষ থেকে 5000 একটা সিট দেওয়া আছে এবং 5108টা যে ভ্যাকেন্সি সেটাও জানানো আছে। উনি বলছেন যে শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর মন্তব্য অনুযায়ী উনি বলছেন যে কোর্টে জজ ম্যাডাম যদি বলেন যে এই আপডেট ভ্যাকেন্সি যা আছে সম্পূর্ণটাতে নিয়োগ করে দিন, তাহলে আমরা সম্পূর্ণটাতে নিয়োগ করে দেব। সমস্তটাই জজের রায়ের উপর নির্ভর করে। ইতিবাচক নেতিবাচক বলতে পারছি না। ওনার স্ট্যান্ড পয়েন্ট উনি রেখেছেন যে ওনার হাতে এই মুহূর্তে কিছু নেই, যেহেতু কোর্ট কেসের ভার্ডিক্টটা রয়ে গেছে কোর্টের হাতে, তিনি তার বাইরে গিয়ে কিছু বলতে পারবেন না। কোর্ট যেভাবে তাকে নির্দেশ দেবেন তিনি সেভাবেই সেই নির্দেশ পালন করবেন। না, এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট হয়নি, ডিপেন্ড করছে আমাদের হাইকোর্টের বিচারপতির কাছে। চীন, শিকাগো, সেন্ট স্টিফেন্সের পর এবার অক্সফোর্ড ইউনিয়ন। ফের মমতার অনুষ্ঠান শেষ লগ্নে স্থগিত। মাত্র 16 মিনিট আগে নবান্নে ফোন করা হয় এবং অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এভাবে অনুষ্ঠান বাতিল ভালোভাবে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন এসবের পিছনে একটি দলের রাজনীতি রয়েছে। বিখ্যাত অক্সফোর্ড ইউনিয়নে বিতর্ক সভা। ভার্চুয়াল সভায় বক্তৃতা দেওয়ার জন্য 4 মাস আগে আমন্ত্রণ জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, কন্যাশ্রী, রূপশ্রী থেকে দুয়ারে সরকারের মতো প্রকল্পের কথা তুলে ধরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বক্তৃতা শুরু 16 মিনিট আগেই অনুষ্ঠান স্থগিত। নবান্নে ফোন করে জানায় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের সভাপতি ইমেল করে দুঃখ প্রকাশ করেছেন, জানিয়েছেন অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত। কি সেই অনিবার্য কারণ তা জানা যায়নি, কিন্তু এ নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে, কারণ এর আগেও একাধিকবার মমতার নানা অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল হয়েছে। যেমন 2018 সালে চীন সফর, তারপর শিকাগো সফর, 2018 সালেরই অগস্টে দিল্লি সেন্ট স্টিফেন্সে ভারত নামক ভাবনা বিষয়ে বক্তৃতা, আর এবার অক্সফোর্ড ইউনিয়নের বিতর্ক সভা। সূত্রের খবর, এভাবে শেষ লগ্নে অনুষ্ঠান বাতিল মোটেই ভালো চোখে দেখছেন না মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন এর পিছনে একটি দলের রাজনৈতিক প্রভাব কাজ করছে।
1823 সালে অক্সফোর্ড ইউনিয়ন গঠিত হয়। অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটকে বিশ্বের শ্রেষ্ঠ বিতর্ক সভা হিসেবে মনে করা হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, বিল ক্লিন্টন, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্গারেট থ্যাচার, থেরেসা মে অক্সফোর্ড ইউনিয়নের বিতর্ক সভায় ভাষণ দিয়েছেন আলবার্ট আইনস্টাইন, মাইকেল জ্যাকসন, দলাই লামার মতো ব্যক্তিত্বরা। এরকম মঞ্চে ভারত থেকে প্রথম মহিলা রাজনীতিক হিসেবে ভাষণ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত, যা ঘিরে ভোট বঙ্গে শোরগোল। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। করোনা পরবর্তী পৃথিবীতে এক ঐতিহাসিক দিন। দীর্ঘ অপেক্ষার অবসান। আগামী সপ্তাহেই সাধারণের জন্য প্রথম করোনা টিকা পাচ্ছে ব্রিটেন। অতিমারীর এই অন্ধকার সময় অবশেষে সুস্থতার আলো। ব্রিটেনে শুরু হবে করোনার গণটিকাকরণ। ছাড়পত্র পেল ফাইজারের করোনা ভ্যাকসিন। আগামী সপ্তাহের মধ্যেই ব্রিটেনে 4 কোটি ভ্যাকসিন চলে আসবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই 95% কার্যকর এই ভ্যাকসিন। -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোল্ড চেনও প্রস্তুত। প্রত্যেককে 2টি করে ডোজ দেবে ব্রিটিশ সরকার। স্বাস্থ্যকর্মী ও সংকটজনক রোগীদের প্রথমে টিকাকরণ হবে। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফাইজারের এই সাফল্যকে অভিনন্দন জানিয়ে বলেন, ভ্যাকসিনের সুরক্ষাই পারবে জীবন বাঁচাতে ও অর্থনীতিকে চাঙ্গা করতে। If everything goes right, this could be available just in a few weeks, and this could, and I stress could, really be the salvation for humanity. These vaccines, not just this one, but obviously all the vaccines that are currently being developed. As you can imagine, are very strict and rigorous, mainly around the quality areas that we've just been exploring that need to be to the very highest standards. The second area will be around the vigilance, the monitoring of all the safety aspects, particularly, as Professor Lim has said, because so many people will want to have this vaccine. ফাইজার সূত্রে জানা গেছে, তারা আশা করছেন চলতি বছরেই 5 কোটি ডোজ তৈরি করতে পারবেন ও আগামী বছরে 130 কোটি ডোজ প্রস্তুত হবে। যে সব দেশের সঙ্গে চুক্তি হবে তাদের কাছে টিকা পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছে ফাইজার। এই মুহূর্তে ভারতে কোনো সংস্থার সঙ্গে চুক্তি নেই ফাইজারের, তবে এই টিকা ভারতে বিক্রির আলোচনা শুরু করেছে সংস্থা। এখনো পর্যন্ত 1,40,00,000 লোক করোনার সংক্রমণে মারা গিয়েছেন বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের দিকেই চেয়ে রয়েছে গোটা বিশ্ব। নিউজ 18 বাংলা। এদিকে আজ থেকে কলকাতায় কোভ্যাক্সিনে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হলো এবং ভ্যাকসিন নিলেন কলকাতার শীর্ষ নাগরিক ফেরহাদ হাকিম। বুধবার কলকাতা কেন্দ্রীয় গবেষণা সংস্থা নাইসেডে 3য় দফা ট্রায়ালের সূচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কলকাতায় শুরু হলো করোনা ভ্যাকসিনের 3য় দফা ট্রায়াল। কোভ্যাক্সিন ট্রায়ালের সূচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তৃতীয় পর্যায়ের এই পরীক্ষা, সেটা আমাদের এই বেলেঘাটা নাইসেড কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস, সেখানেই হবে। 2,000 crore pandemic purchases suffered from serious flaws, patronage, corruption, and therefore the Honorable Chief Minister thought it wise to constitute a committee who are engaged in heading those indiscretions. How can they be investigators? এইটা এখানে যদি উনি বলে গিয়ে থাকেন, এটা অন্যায় করেছেন, কারণ এটা রাজনীতি করার জায়গা নয়। কেন উনি বলেছেন, ওনার সেই বলার পরে সেই পদের মর্যাদা থাকার জায়গা কিনা আমি জানি না। আয়ুষ্মান ভারত, হ্যান ত্যান, এগুলো যারা বলেন তারা ওই পদে থাকারই যোগ্য নেই। বেলেঘাটায় কেন্দ্রীয় গবেষণা সংস্থা নাইসেডে প্রথম ট্রায়াল ভ্যাকসিন নেন বিপ্লব যশ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারত বায়োটেক ও ICMR তৈরি কোভ্যাক্সিন। আগামী 3 মাসে 1000 জনের ওপর ট্রায়াল ভ্যাকসিন প্রয়োগ করা হবে। একটি দলে ভাগ করে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার পর 1 বছর তাদের শারীরিক অবস্থা নজরে রাখা হবে। এই ফেজ 3 ট্রায়ালটা টোটাল 24টা সেন্টার অ্যাক্রস ইন্ডিয়া এটা হচ্ছে। নাইসেডের কাছে দায়িত্ব আছে 1000 জনের জন্য করা। ট্রায়াল ভ্যাকসিন নেন কলকাতার শীর্ষ নাগরিক ফিরহাদ হাকিমও। ভ্যাকসিন নেওয়ার পর সুস্থই আছেন, নিউজ 18 বাংলাকে জানান ফিরহাদ হাকিম। এখনো পর্যন্ত তো কোনো অসুবিধা নেই। আমি নিয়েছি ভ্যাকসিন,
এরপরে ওরা আমাকে কন্টিনিউয়াস মনিটরিং করবে। আমি সায়েন্টিস্ট নই, কিন্তু আমি চাই তাড়াতাড়ি ভ্যাকসিন আসুক আর ভারতের মানুষ। বালিতে বহিরাগত পোস্টার ঘিরে শোরগোল, আর সেই নিয়ে এবার বেসুরো তৃণমূল বিধায়ক ঠিক কি এমন বলেন জানিয়ে বেসুরো শোনাচ্ছে তাকে। জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেখো, বেশ কয়েকদিন ধরে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং গতকাল যে আমরা দেখেছিলাম যে ব্যানার পড়েছিল, সেখানে বহিরাগত প্রার্থী চায় না বালির মানুষজন, এবং তা নিয়েই গতকাল থেকেই বিধায়ক বৈশালী ডালমিয়া তিনি বারবার করে বলে আসছিলেন এই যারা লাগিয়েছেন তারা হচ্ছে তার বিক্ষুব্ধ এবং তার বিরোধী কাউন্সিলররা, অর্থাৎ তৃণমূলের কাউন্সিলরদের তাদের বিক্ষুব্ধ বলেছে। এবং তিনি আরো একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন যে এই যে কটাক্ষ, অর্থাৎ বিজেপি দিল্লির নেতারা রাজ্যে আসার পর থেকেই আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছিল তারা বহিরাগত নেতা, তারা বহিরাগত। ঠিক সেই তত্ত্বকেই কটাক্ষ করলেন বৈশালী ডালমিয়া নিজেই। তিনি বললেন যারা প্রধানমন্ত্রীকে বহিরাগত বলতে পারে তো আমি কোন ক্ষেতের মূলো। ফলে তিনি কিন্তু একদিকে বলা যেতে পারে দলীয় যে তৃণমূল কংগ্রেসের যে তত্ত্ব, যে বহিরাগত তত্ত্ব, তাকে কটাক্ষ করলেন এবং প্রধানমন্ত্রীকে তার পরিবারের প্রধান বলে তিনি আখ্যা দিলেন। তবে তা নিয়েই কিন্তু যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে এই বক্তব্যের জেরে। ধন্যবাদ দেবাশিস। এদিকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেখানকার এলাকার নেতৃত্বরা তারা কি বলছেন শুনবো। बाहरी लेके मैं क्या बोलूं, जो ये लोग हमेशा बोलते रहते हैं और ऑनरेबल प्राइम मिनिस्टर को बाहरी बोल रहे हैं, कोई दूसरे स्टेट से कोई आते हैं तो उनको बाहरी बोला जाता है, तो उनको पता ही नहीं है इंडिया इज अ कंट्री, जो प्राइम मिनिस्टर इज अ हेड ऑफ आवर फैमिली वैसे समझा जाता है। तो अगर प्राइम मिनिस्टर इंडिया में प्राइम मिनिस्टर इज द हेड तो उनको ही बाहरी बोला जा रहा है, तो मैं कौन सा खेत की मूली हूँ। তৃণমূল বিধায়কের বক্তব্য আমরা শুনলাম এবং কাউন্সিলর তিনি কি বলছেন শুনবো। বর্তমানে আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে আছি, আমাদের বিধায়ক কিভাবে কাজকর্ম করছে, আমাদের সঙ্গে কতটা যোগাযোগ রেখেছে, এসব দীর্ঘ প্রশ্ন নিয়ে আমাদের কাছে বিভিন্ন সময় অফিসিয়ালি আমাদের কাছে আসছে, তার জবাব আমরা দিয়ে দিচ্ছি। প্রাক্তন কাউন্সিলরের বক্তব্য স্পষ্ট এবং তিনিও অভিযোগ করছেন। তবে গতকাল বৈশালী ডালমিয়া তিনি কি বলেছিলেন শুনবো। কিছু জায়গায় পোস্টার লাগাচ্ছে যে তারা আমার সঙ্গে কাজ করতে চান না, মানে 2-3 জন যিনি কাউন্সিলর আছেন আর কি, সবাইকার কথা বলবো না, যতই আমার বিরোধিতা করুক আমি মানুষের পাশে দাঁড়াবই এবং মানুষকে সাহায্য করবই। বিজেপি মহিলা মোর্চা তমলুক থানা ঘেরাও এবং এই কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মোর্চা কর্মীদের। বিজেপি মহিলা মোর্চার তমলুক থানা ঘেরাও কর্মসূচি ছিল, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, এখন পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আর ঠিক কি কারণে তমলুক থানা ঘেরাও? যে রাজ্য কর্মসূচি, রাজ্য নেতৃত্বে আইন শৃঙ্খলা অবনতি, মহিলাদের উপর অত্যাচার, হামলা, এসব বিভিন্ন ইস্যুতেই আজকে থানা ঘেরাও কর্মসূচি ছিল। সেখানে বিজেপি যে মহিলা মোর্চা তারা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, কিন্তু মহিলা পুলিশের পাশাপাশি দেখা গেছে পুরুষ পুলিশরাও ছিলেন সেখানে। হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে বচসা মহিলা মোর্চার সমর্থকদের এবং তখন ধস্তাধস্তিও হতে দেখা যায় এবং ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী মহিলারা। ধন্যবাদ। সোমবার থেকে আরো 204টি মেট্রো চলবে, এরকম খবর পাওয়া যাচ্ছে। 204টি মোট মেট্রো চলবে, কারণ 190টি থেকে বেড়ে 204টি মেট্রো চালানো হবে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। যে সোমবার থেকে সকাল 7টা থেকে রাত 10:30 পর্যন্ত মেট্রো হবে। ধীরে ধীরে মেট্রো পরিষেবা স্বাভাবিক হচ্ছে, কারণ যে খবর পাওয়া যাচ্ছে সোমবার থেকে 204টি মেট্রো রেক চলবে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির ঘোষাল। আবির, মেট্রো কি বলছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যেটা তুমি বললে সেটাই, যে সোমবার থেকে মেট্রোর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, 190 থেকে বৃদ্ধি পেয়ে 204টি হচ্ছে
এবং মেট্রো চলাচলের সময়সীমাটা বৃদ্ধি পাচ্ছে, একেবারে সকাল 7টা থেকে বা রাত 10:30 পর্যন্ত এই মেট্রো পাওয়া যাবে। এছাড়া হচ্ছে যে সমস্ত যাত্রীরা রয়েছেন যাদের ই পাস যেগুলো দরকার করতে, এখন সকাল 7টা থেকে সকাল 8টা এবং রাত্রিবেলা 8টা থেকে রাত 10টা হচ্ছে, তার মধ্যে সকালবেলা 4টি এবং অফিস টাইমে বিকেলবেলা 4টি মোট 8টি বৃদ্ধি করা হয়েছে এবং দুপুরের দিকের সময় 3-6টি মোট 14টি মেট্রোর সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ।